আমন্ত্রণ প্রিয় দর্শক, নিটোল টাটা ২১ রাতে সংস্কারের যে দাবি উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে, শুধু এখন থেকেই নয়, এই রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র মেরামতের দাবি তো অনেক আগে থেকে নিশ্চয়ই, এবং সেই উদ্যোগটি নেওয়ার চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। যেমনটা আমরা শুনছি, এই সংস্কারের অন্যতম পার্ট নিঃসন্দেহে বিচার বিভাগ। আমরা সেই বিচার বিভাগ সংস্কার নিয়ে কথা বলতে চাই। কী ধরনের সংস্কার করা উচিত, কোত্থেকে শুরু করা উচিত, কারা করবে, কীভাবে করবে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এসব বিষয়ে কথা বলার জন্য ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক জজ এবং রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্ট ইকতেদার আহমেদ, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আমি জানাব ইকতেদার আহমেদ, কোত্থেকে শুরু করতে হবে? আমরা স্পেসিফিক্যালি বিচার বিভাগ নিয়ে বলছি, যেহেতু রাষ্ট্রের মেরামত, রাষ্ট্রের সংস্কার তো বিভিন্ন জায়গায় প্রয়োজন। যদি বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গ আসে, তাহলে কোন জায়গাটা আপনি এমফাসাইজ করবেন, কোত্থেকে শুরু করতে হবে? আমি একটু বলি, সূচনা করি যে বিচার বিভাগটা কি। বিচার বিভাগটা হলো যে একটা দেশের মানুষের আশা ভরসার প্রতীক। এটাকে বলা হয় লাস্ট রিসোর্ট অফ দ্য পিপল, এবং পৃথিবীর সর্বত্র হচ্ছিল বিচার বিভাগ মানুষের অধিকার সংরক্ষণের প্রতিষ্ঠান। আর বাংলাদেশে বিচার বিভাগ ছিল এই যে এই বিগত 14 বা 15 বছর বিচার বিভাগ ছিল মানুষের অধিকার হরণের প্রতিষ্ঠান। মানুষ তো যখন যে সব কিছু হারায়, তখন মানুষ কিন্তু বিচার বিভাগের কাছে প্রতিকার চায়। এখন আপনি দেখেন যে আমাদের বিচার বিভাগ যেটা, এটা তো এই যে অ্যাপয়েন্টমেন্ট অফ দি জাজেস নিয়ে আমি শুরু করি, যে সেখানে 3টা যোগ্যতার কথা বলা আছে। একটা তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে 10 বছর থাকতে হবে, অথবা অধস্থন বিচার বিভাগে তার 10 বছরের বিচারিক অভিজ্ঞতা থাকতে হবে। এবং আরেকটা আছে এনি আদার কোয়ালিফিকেশান অ্যাজ প্রেসক্রাইব বাই ল মেড বাই পার্লামেন্ট। এই যে এনি আদার কোয়ালিফিকেশান অ্যাজ প্রেসক্রাইব বাই ল মেড বাই পার্লামেন্ট, সেটা কিন্তু অদ্যাবধি হয় নাই। এখন আপনাকে দেখতে হবে বিচার বিভাগের নিম্নতম পদ এই অ্যাসিস্ট্যান্ট জাজ, এবং এটা 1 নভেম্বর 2007 পূর্ববর্তী বিচার বিভাগের নিম্নতম পদ ছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এখন এই যে অ্যাসিস্ট্যান্ট জাজ এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা ভেস্ট করা হয়। তো অ্যাকচুয়ালি ম্যাজিস্ট্রেট নামে স্বতন্ত্র অস্তিত্ব বিশিষ্ট কোনো পদ নাই। তাহলে এখন আপনার অ্যাসিস্ট্যান্ট জাজ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়, আর অ্যাসিস্ট্যান্ট কমিশনার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়। উভয় নিয়োগের ক্ষেত্রে আপনার একটা আছে, যে এই নীতিমালা আছে, আইন আছে, বিধি আছে। সেখানে বলে দেওয়া আছে যে আপনাকে কী থাকতে হবে। আপনাকে যদি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হয়, ইউ উইল হ্যাভ টু অল থ্রু সেকেন্ড ক্লাস ইন ইউর ক্রেডিট, অর্থাৎ 1200 মার্কসের রিটেন পরীক্ষা হবে, রিটেনে আপনাকে পাস করতে হবে। এরপরে 200 মার্কসের ভাইভা আছে, তারপরে আপনি প্রক্রিয়ার মাধ্যমে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন। মিনিমাম যোগ্যতা। এখন যে এখন তো আমাদের যে হাইকোর্ট ডিভিশনকে কিন্তু সাংবিধানিকভাবেই কিন্তু আমাদের যে এই সব এই অধস্থন আদালত এবং ট্রাইব্যুনাল, এটা আর্টিকেল 109, যে হাইকোর্ট ডিভিশন শ্যাল হ্যাভ সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল ওভার অল কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনাল সাবঅর্ডিনেট টু ইট। এখন সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোলের ব্যাপারে বিশ্বব্যাপী স্বীকৃত নীতি সুপিরিয়র শ্যাল কন্ট্রোল দি ইনফেরিয়ার। তো এখন ঠিক উল্টা হয়ে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে উচ্চ আদালতে যে আপনি যে বিচারক নিয়োগ করছেন, সেখানে তো কোনো পরীক্ষা তো হচ্ছে না। তো তাদের যে শিক্ষাগত যোগ্যতা কি, সেটা তো আপনি তো দেখছেন না। দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। এখন যে অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট কমিশনারের যে নিম্নতম যোগ্যতার কাউকে যদি উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ দেন, তাহলে উচ্চ আদালতের যে লক্ষ্য বা উদ্দেশ্য যে সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল, সেই সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কন্ট্রোলের তো স্পিডটা তো ব্যাহত হয়। তো এটা এখন আমাদের যে এই যে তারপরে ধরেন আপনি সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে যখন হায়ার জুডিশিয়ারিতে নিয়োগ দিবেন, সেখানে তো আপনি জুডিশিয়ারির যে সিনিয়র মোস্ট, যে আপনি যদি একটা পোস্ট যদি খালি থাকে, তাহলে জুডিশিয়ারির সিনিয়র মোস্ট যে তাকে তো আপনি বিবেচনা করবেন, সেটাই তো নিয়ম। কিন্তু দেখা গিয়েছে যে এই বিগত সরকারের আমলে 205 জনকে অতিক্রান্ত করে 206 নাম্বারকে হাইকোর্টে জাজ করা হয়েছে। তাহলে ফাইলে তো আপনি নোট দিয়েছেন যে 205 জন কি, মানে এই যে 206 নাম্বারের তুলনায় যেই 205 জনকে অতিক্রান্ত করা হলো, এরা এদের চেয়ে ইনি যোগ্য, এই বিবেচনায় যোগ্য। ফাইলে কি এই ধরনের কোনো নোট ছিল? ফাইলে যদি এই ধরনের কোনো নোট না থেকে থাকে, তাহলে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত, চিফ জাস্টিস, ল মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, এই 4 জনের সারা জীবনের
যত পুণ্য আছে এই একটা অন্যায় দ্বারা এই সমগ্র পুণ্য বিলীন হয়ে গেছে। যারা এত অন্যায় এত অবিচার তারা করেছে, নির্বাহী বিভাগের আদেশেই তো এগুলো হচ্ছে, না না পলিটিক্যাল গভর্নমেন্টের এত ধরনের অন্যায় এবং এত ধরনের অবিচার তারা করেছে। তারপরে দেখেন আপনার হচ্ছে হলো যে ওই যে যখন আপনি একটা জমি কিনেন, জমি কেনার সময় আপনি যদি ধরেন জমিতে যদি ওই যে শিডিউলের মধ্যে যদি প্রপার্টির ভাগ বিভাজন যদি না দেওয়া থাকে, তাহলে হচ্ছিল 3 ভাইয়ের নামে জমি, 4 ভাইয়ের নামে জমি, তাহলে জমি হলো 4 ভাগের 1 ভাগ করে 1 ভাই পাবে। যদি 2 ভাইয়ের নামে হয় 2 ভাই অর্ধেক অর্ধেক পাবে। এখন সংবিধানে বলতেছে যে 2 classes of personsকে কিন্তু এলিজিবল করা হয়েছে টু বিকাম জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। ইট মিনস হোয়েন এভার দেয়ার ইজ এনি অ্যাপয়েন্টমেন্ট 50% শ্যাল কাম ফ্রম জুডিশিয়ারি, 50% শ্যাল কাম ফ্রম অ্যামাংস অ্যাডভোকেটস অফ দ্য সুপ্রিম কোর্ট। কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিটি নিয়োগের ক্ষেত্রেই 70 to 80% আসতেছে অ্যাডভোকেট থেকে। কোন অ্যাডভোকেট যে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত? এখন দেখা যাচ্ছে যে যেই সেরেস্তার এই যে একজন লয়ার সুপ্রিম কোর্টের জাজ হচ্ছেন, ওই সেরেস্তার মামলা আসলে তিনি কি নিয়ে বিচার করবেন আপনি বলেন? তো এগুলো তো ধরেন ভারতে তো এই প্রবলেম নাই। ভারতে এই প্রবলেম নাই কেন? ভারতে তো ওই যে বিভিন্ন আছে, ওই যে এই প্রদেশের যে রাজ্যে তো আলাদা আলাদা হাইকোর্ট, তো ওরা যখন সুপ্রিম কোর্টে নেয় তখন সুপ্রিম কোর্টে নেওয়ার সময় ওরা কি করে, ওরা বিভিন্ন রাজ্য থেকে নেয়, তখন তাদের কিন্তু এই সমস্যাটা হয় না। তো আমাদের হচ্ছিল যিনি হাইকোর্টের এই যে প্র্যাকটিসিং লয়ার, তিনি আবার ওই হাইকোর্টের বিচারক হচ্ছেন। আর এছাড়া আপনাকে দেখতে হবে যে আমাদের যে এই পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনীর মাধ্যমে এই 2টা সংশোধনী তো বাতিল হয়েছে, কিন্তু এই 2টা সংশোধনীর মাধ্যমে যে সুপ্রিম কোর্টের জাজদেরকে যে সকল সুবিধা দেওয়া হয়েছে সেই সুবিধাগুলো কিন্তু বাতিল করা হয় নাই। অর্থাৎ 72 সংবিধানে ছিল যে সুপ্রিম কোর্টের জাজরা রিটায়ারমেন্টের পরে কোনো অফিস অফ প্রফিট ইন দি সার্ভিস অফ দি রিপাবলিক, প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। কিন্তু পঞ্চম সংশোধনী আপনি বাতিল করলেন, কিন্তু আপনি এই যে প্রজাতন্ত্রের লাভজনক পদে অধিষ্ঠিত হওয়া বাতিল করলেন না। তারপরে আইন কমিশনের চেয়ারম্যান, আমি আপনাকে বলি, এটা তো এটা হচ্ছে হলো এই জুডিশিয়াল বা কোয়াজি জুডিশিয়াল পোস্ট না। আইন কমিশনের বর্তমানে যিনি চেয়ারম্যান পদে এবং মেম্বার পদে যারা নিয়োজিত আছেন, তারা কি করে যে সুপ্রিম কোর্ট থেকে অবসর নেওয়ার পরে তারা কি করে আইন কমিশনে নিয়োগ পায়? জুডিশিয়াল সার্ভিস কমিশনের ডাইরেক্টর জেনারেল, এটা কি জুডিশিয়াল বা কোয়াজি জুডিশিয়াল পোস্ট? অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি গিয়ে সেটার হয়ে গেলেন। আমি আসবো অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সংকটটা কি শুধুমাত্র রাজনৈতিক নাকি প্রশাসনিক মানে কোন সংকটও এখানে রয়েছে প্রশাসনিক কারণে, যে বিচারকদের যে সমস্যা বা বিচারিক যে সংকটগুলা? আমার কাছে যেটা মনে হয় যে যেটা হয়েছে যে প্রত্যেকটা জায়গাতে সংকট, আপনার শিক্ষার ক্ষেত্রেও সংকট, বিচার বিভাগের ক্ষেত্রে সংকট, পুলিশের ক্ষেত্রে সংকট, প্রশাসনের ক্ষেত্রে সংকট। কারণ বিচারকদের নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনাটাই কি শুধুমাত্র এখানে সংকট, নাকি অন্য কোনো প্রশাসনিক বা আইনগত সংকট কাজ করছে? অনেক রকম সংকট আছে, হ্যাঁ, অনেক রকম সংকট আছে। আমরা আজকে যে বিষয়ে আপনি আলোচনা ঠিক করেছেন সেইখানে থাকি, বিক্ষিপ্ত বিচারকদের ক্ষেত্রেই বলছি। আমি বলছি যে আপনার ইকতেদার ভাই যেখানে শেষ করেছেন আমি সেখানে একটু শুরু করি, এবং অন্য সময় হলে আমি এই কথাগুলো বলতেও পারতাম না, কিংবা বললে আমাকে কন্টেম্পট অফ কোর্ট করা হতো। আমার কাছে যেটা মনে হয়েছে যে ইকতেদার ভাই যেটা বললেন, আপনি জুডিশিয়াল সার্ভিস কমিশনে যারা নিয়োগ পাচ্ছেন আমাদের পাবলিক ইউনিভার্সিটি, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কিছু, তাদের কিন্তু তার কে অ্যাপ্লাই করতে পারবেন যোগ্যতা, মানে সেটা বলা আছে যে আপনার মিনিমাম জিপিএ এত পেতে হবে, তারপর তো প্রিলিমিনারি দিচ্ছেন, রিটেন পরীক্ষা দিচ্ছেন, ভাইবা দিচ্ছেন, কিন্তু আপনার উচ্চ আদালতের যে বিচারক সেটা নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে 10 বছরের সার্ভিস, হ্যাঁ, মানে আর কোনো যোগ্যতার কথা কিন্তু বলা হয় নাই। এবং এখানে গত বেশ কয়েক বছর ধরে যাদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একদম রাজনৈতিক বিবেচনায়, এবং সেখানে আপনার তালিকাটা যেত ল মিনিস্টারের কাছ থেকে আর কিছু হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে, এবং যার ফলে আমার বারবার মনে হয়েছে যে বিচার বিভাগের যে অবস্থা, যে উচ্চ আদালতে যারা বসে আছেন নিম্ন আদালতের চেয়ে তাদের যোগ্যতাটা কম, মানে নিম্ন আদালতে যারা বসে আছেন দে আর মোর কোয়ালিফাইড দ্যান দি জাজেস অফ দ্য, মানে যারা আপনার উপরে বসে আছেন তাদের যোগ্যতাটা কিন্তু বেশি হওয়ার কথা, তাদের যে ডেপথ অফ নলেজ কিংবা তাদের লিগ্যাল অ্যানালিটিক্যাল পাওয়ার এগুলো কিন্তু অনেক বেশি হওয়ার কথা। কিন্তু আপনার যেহেতু আমাদের এই যে বিচারক নিয়োগের আইন কিন্তু নাই, এটা কিন্তু দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, এবং আপনি ন্যূনতম একসময় কিন্তু আমরা দেখেছি বিচারপতি মানে জাস্টিস মুস্তাফা কামাল, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, এদের মতো লার্নেড, এবং 80-র দশকেও কিন্তু উচ্চ আদালতের যে ইন্টিগ্রিটি সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয় নাই।
একটা হচ্ছে যে নিয়োগ যারা পাচ্ছেন পুরোপুরি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, আপনার যোগ্যতা, ইন্টিগ্রিটি, অনেস্টি কোনো কিছু দেখা হয় নাই। এবং আপনি দেখেছেন মানে যেভাবে একটা আইনজীবীরা সেই প্রশ্নটা তুলেছেন সেটাও আমি সমর্থন করি না, কিন্তু আপনার বিষয়টা এমন হয়ে গিয়েছে যে মাঝে মাঝে আমার মনে হয়েছে যে আমার বন্ধুবান্ধব ছাত্রছাত্রীদের ভিতরে অনেকেই বিচারক, ইকতেদার ভাই তো আমার চেয়ে আরও অনেক সিনিয়র, এবং যারা নিম্ন আদালতে বসে আছেন তাদের অনেকেই উচ্চ আদালতের বিচারকের চেয়ে বেশি যোগ্য, বেশি লার্নেড, বেশি নলেজেবল। এইরকম একটা অবস্থা কিন্তু হয়ে গিয়েছে। আরও যে নানা রকম অবস্থা সেটা তো আছেই। এখন আপনার বিচার বিভাগকে যদি ঢেলে সাজাতে হয়, কারণ আমাদের প্রত্যেকটা জায়গা শিক্ষা, বিশ্ববিদ্যালয়, একটা প্রশ্ন করি, বিচার বিভাগ, দলীয় বিবেচনায় বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তো সংকট তো নানান ধরনের হয়। এটা যে এই আমলে হয়েছে তা না, আগের আমলে হয়েছে। জি নিঃসন্দেহে আস্তে আস্তে বাড়ছে সেগুলো। আমার যেখানে প্রশ্ন, নিম্ন আদালতে বিচারকেরা অন্তত সেখানে 50% হলেও যোগ্যতার ভিত্তিতে আসে, 50% হলেও পুরোটাই। আচ্ছা আমি ধরলাম জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা এখন খুব কঠিন। ঠিক আছে, ফুল একদম ফুল। হ্যাঁ ফুল। তাহলে সেখানেও কেন মানুষ ন্যায় বিচার পাচ্ছে না? সেটা যে সেই প্রশ্নটাই আসছি যে আপনার ওইটার যে আপনার প্রমোশন, কন্ট্রোল, সুপারভিশন সবকিছু ল মিনিস্ট্রির কাছে। সুতরাং ল মিনিস্ট্রি কেউ যদি সরকারের বিপক্ষে কিছু করে, কিংবা অনেক হাই প্রোফাইল কেসে, কিংবা যেখানে সরকারের কোনো ইন্টারেস্ট আছে, সেখানে কিন্তু ল মিনিস্ট্রি থেকে নির্দেশ যেত। ওইটা ছাড়া, এবং এমনও হয়েছে আমার নিজের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, কঠিন মামলা, মানে আই কুড বি অ্যারেস্টেড, এবং আমাকে ওখান থেকে আমার ছাত্ররা জানিয়েছে যে সিএমএম আদালতে কি হয় যে আপনার গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে বসে থাকে, তারা ফাইল চেক করে। আজকে এই পরিস্থিতিতে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমি দেখেছি যে জাজেসরা ওঠেন, তাদের এজলাসে উঠছেন, আমি নিশ্চয়ই সবাইকে দেখিনি, আমি যতটুকু দেখেছি ফোনটা কানে থাকে, রায়গুলো ওই ল মিনিস্ট্রি থেকে আসে, অথবা কেউ একজন অ্যাসাইন থাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, এই রায় এভাবে যাবে, এই রায় এভাবে যাবে, ঠিক ওইটা শুনে শুনে এজলাসে বসে সেই রায়টি দিচ্ছে। এখন দেখেন, যে বিচারকের কথা বলছি উনি কিন্তু যোগ্য, উনি কিন্তু সৎ, তার কিছু করার নাই। আপনি যদি ওইটা না করেন আপনাকে চাকরি হারানোর ভয়ে, তাদের কিন্তু আমি দোষ দিচ্ছি না। হ্যাঁ, এখন সিস্টেমটা এমন একটা হয়ে গিয়েছে, তাহলে ইমিডিয়েটলি যেটা করতে হবে, যেটা হচ্ছে যে আপনার ওই ল মিনিস্ট্রির কাছ থেকে আপনার এটা সুপ্রিম কোর্টের যে রেজিস্টার, এই আপনার প্রমোশন, কন্ট্রোল, সুপারিনটেন্ডেন্স সব কিছু নিয়ে যেতে হবে সুপ্রিম কোর্টের রেজিস্টার। আবার ওখানেও কিন্তু মানে চিফ জাস্টিসের মানে যা খুশি তাই যেন না করেন। আপনার কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে আমাদের এখানে প্রাইম মিনিস্টার হোক, চিফ জাস্টিস হোক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হোক, আমাদের কিন্তু ফিউডাল যে ক্যারেক্টার, যে আমরা যে কোনো জায়গায় গেলে জমিদার হয়ে যাই, আমরা যে কোনো জায়গায় গেলে শুধুমাত্র একজন না, একজন এরশাদ না, কিংবা একজন ব্যক্তি না, এটা যে কোনো জায়গাতে আমরা কিন্তু স্বৈরাচারী হওয়ার একটা প্রবণতা থাকে। সেই জন্য প্রত্যেকটা জায়গার ইনস্টিটিউশনে আপনার ভারসাম্যটা অতি অবশ্যই রাখতে হবে। সেটা জুডিশিয়ারি হোক, সেটা পুলিশ হোক, সেটা বিশ্ববিদ্যালয় হোক, সেটা প্রশাসন হোক, আপনার এই 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 আপনি ভারসাম্য, এবং রাষ্ট্র ব্যবস্থার ভেতরে আপনার নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং আপনার জুডিশিয়ারি। এখন দেখেন যে এক ব্যক্তির হাতে সব কিছু কেন্দ্রীভূত ছিল। আপনার প্রত্যেকটা কথা যে ছোট্ট একটা বিষয়, সেটা এক ব্যক্তির দরকার নেই। আগুন ধরেছে, আগুন নিভাবে কিনা, কত দূরত্ব নিভাবে, তাও প্রধানমন্ত্রীর নির্দেশ। এইটা যদি হয় তাহলে আমি তো বারবার তখন বলেছি যে একটা ভ্যাকুয়াম হলে আপনার তো একটা দেশে অ্যানার্কি হবে। আপনার কোনো প্রতিষ্ঠান নাই, প্রত্যেকটা ছোটোখাটো বিষয়ে আপনার প্রধানমন্ত্রীকে দরকার হচ্ছে। তা আপনি প্রধানমন্ত্রী যদি কোনো কারণে না থাকেন, তিনি তো আর গড না। হ্যাঁ, তো তখন আপনি সেই শূন্যতা কী দিয়ে পূরণ করবেন? যে আপনি সেই নৈরাজ্য, সেই মানে গত কয়েকদিনে যেটা হয়ে গেল, 3 দিন তো সরকার ছিল না, তো এটা তো বারবার আমরা বলেছি, কে কার কথা শুনি? জি জনাব ইকতেদার আহমেদ, এখন যিনি প্রধান বিচারপতি হলেন তিনি তো ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের সন্তান, এবং ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ আমার মনে আছে যে তিনি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের জন্য লড়াই করেছেন তীব্রভাবে, তার সততা, অনেস্টি বা তার কমিটমেন্টের জায়গা থেকে। কিন্তু নির্বাহী বিভাগ থেকে তো বিচার বিভাগ আলাদা হলো, এবং আপনারা বলছেন আইন দরকার, এখানে এই সমস্যাগুলো করা দরকার। মনে করেন যে আইনের যেসব ঘাটতি আছে সেগুলো পূরণ করা হলো, যদি পলিটিক্যাল গভর্নমেন্টের উইল ফোর্সটা না থাকে, তারা কমিটমেন্টের জায়গা ঠিক না থাকে, তাহলে এত আইন টাইন করে, আইনি সমস্যা করে কী লাভটা হবে?
দেখুন, যে বিচার বিভাগ যে পৃথকীকরণ হলো, এটা সম্পূর্ণ পৃথকীকরণ না, পার্ট পৃথকীকরণ বলতে পারেন আপনি। তো এটা তো হচ্ছিল যে এটা তো হচ্ছিল কনস্টিটিউশনাল অবলিগেশন, আর্টিকেল 23 সেখানে বলেছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হবে। এটা হচ্ছিল রাষ্ট্রের যে আমাদের যে এই রাষ্ট্র পরিচালনার যে নীতিমালার একটা নীতিমালা হচ্ছিল সেটা আর কি। তো এখন এটা হচ্ছিল একটা এই যে তখন যে মিলিটারি ব্যাক্ট যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, ওদের সময় কিন্তু এটা হয়েছে। কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশে এটা করতো না, বুঝতে পেরেছেন? তো এখন ধরেন এই যে এই পৃথকীকরণ হলো বা পার্শিয়াল পৃথকীকরণ হলো, এখন সুপ্রিম কোর্ট তো আমরা বলেছি যে সুপ্রিম কোর্টে একটা সেক্রেটারিয়েট করতে হবে। এখন সুপ্রিম কোর্টে তো ওই ধরনের জাজ, ওই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে জাজ নিয়োগ দিতে হবে। এখন বর্তমানে যিনি প্রধান বিচারপতি হলেন, উনি কিন্তু সিনিয়র মোস্ট ছিলেন। তো উনি যেহেতু দলীয় না, মানে বিগত ক্ষমতাসীনদের পছন্দ ছিল না, অ্যাপিলেট ডিভিশনে যে 7 জন ছিল, এই 7 জন কিন্তু ওনার পরে নিয়োগ পাওয়া। ইনি কিন্তু এনাদের সকলে বঞ্চিত হয়ে, এবং ওনার কোনো তদবিরও ছিল না, ওনার কোনো, হি ওয়াজ দি সিনিয়র মোস্ট। এবং বাংলাদেশের যে এখন যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ইতিহাসে ওর মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, মানে অ্যাকচুয়ালি তার যে লেখাপড়া, হি ডিড হিজ এই মাস্টার্স ফ্রম অক্সফোর্ড। তো এই ধরনের ব্যক্তি কিন্তু বাংলাদেশের ইয়েতে এই যে বিচার বিভাগে মানে খুব কম আসে নাই। এই ধরনের যোগ্যতা সম্পন্ন ইতিপূর্বে কখনো, মুনিম সাহেব ছিল, সেও খুব একাডেমিশিয়ান ছিল। মুনিম সাহেবের পরেই আমি মনে করবো যে এই যে রিফাত আহমদ সাহেব, মানে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, সেও তো মূল্যায়িত হয় না। এখন কীভাবে মূল্যায়িত হয়েছে, এবং সে তো কিন্তু মূল্যায়িত হতো না। এখন এই যে যেটা বলেন যে একটা বিপ্লব হয়ে গেছে, তো এই বিপ্লবের ফলশ্রুতিতে উনি হয়েছেন। এখন 111 গভর্নমেন্ট যখন আসলো, ওরাও কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল যে ওরা একটা তালিকা করেছিল যে উচ্চ আদালতের বিচারকদের মধ্যে এটা অদক্ষ, দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য, 3টা ক্যাটেগরি, অদক্ষ, অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত, এটা করে ওরা 42 জনের একটা তালিকা করেছে। এটা তালিকা রাষ্ট্রপতি, তারপরে হচ্ছিল আইনমন্ত্রী, চিফ জাস্টিস আলোচনা করে একটা তালিকা করা হলো। তালিকা করার পরে তারপরে ওরা এদেরকে সিদ্ধান্ত হলো যে এদেরকে মানে ফেজ বাই ফেজ চিঠি দিয়ে বলা হবে যে পদত্যাগ করেন। তো প্রথম যে ব্যক্তির কাছে চিঠিটা গেল, উনি পদত্যাগ করলেন। দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির কাছে যখন গেল, তারা কিন্তু পদত্যাগ তো করলই না, তারা আবার উল্টা রাষ্ট্রপতিকে চিঠি দিল যে সংবিধান অনুযায়ী আপনার এবং আমাদের এই যে এই ক্ষমতার সীমারেখা দেওয়া আছে, আপনি আপনার সীমারেখা অতিক্রম করিয়েন না, আমরা আমাদের সীমারেখা অতিক্রম করব না। এবং তাকে আমি না, ওইটার নাম বলছি না, একজন মানে তখন বাংলাদেশের প্রথিতযশা একজন আইনজীবী এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে এই যে হাইকমিশন, ওরা তাদেরকে হেল্প করলো এবং এটা তখন ফ্রাস্ট্রেট হয়ে গেলো, করতে পারলো না আর কি। এখনও এই যে গতকাল যেটা হলো, এটাও করা সম্ভব হলো যে এই ওরা যে সুপ্রিম কোর্টে ঢুকে অবস্থান নেওয়ার কারণে, আন্নত হতো না। এই যে একটা যোগ্য ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিলেন, তার যোগ্যতা থাকা সত্ত্বেও, জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও তাকে কিন্তু অতিক্রান্ত করেই এই 7 জনকে কিন্তু অ্যাপিলেট ডিভিশনে নেওয়া হয়েছিল। এবং অ্যাপিলেট ডিভিশনে আপনি ধরেন এই যে সুপ্রিম কোর্টটা, এটা হচ্ছে উনি তো বুঝবেন, উনি তো ইউনিভার্সিটির টিচার এবং উনারা তো হচ্ছিল LLB অনার্স এবং LLM-এ আইন বিষয়ে অধ্যাপনা করেন। যে কনস্টিটিউশন, এখন কনস্টিটিউশনকে ইন্টারপ্রিটেশন করতে হলে তো তার তো হচ্ছিল যে LLB অনার্স বা LLM এই ধরনের তার থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখন দেখা গেছে যে বিগত দিনে রিফাত আহমেদের আগে যারা চিফ জাস্টিস ছিলেন, এরা কেউই কিন্তু হচ্ছিল যে এই LLB অনার্স বা LLM না, এবং অধিকাংশ হচ্ছিল BA বা BSc এবং LLB হচ্ছিল ঢাকার বাইরের কোনো ল কলেজ থেকে হচ্ছিল BA। তো এই ধরনের ব্যক্তি যদি চিফ জাস্টিস হয়, তারা বিচার বিভাগকে একটা মানে লক্ষ্য বা একটা দিক নির্দেশনা দিয়ে কতটুকু সামনের দিকে নিয়ে যেতে পারবে, এটা আপনি সহজেই অনুধাবন করতে পারেন। কারণ বিচার বিভাগ তো হচ্ছিল রাষ্ট্রের 3টি অঙ্গের একটা হচ্ছিল গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং বিচার বিভাগে তো ওই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আপনি বিচার বিভাগে তো নিতে হবে। এবং বিচার বিভাগের আমরা দেখেছি যে, আমি একটু বারবার এক জায়গায় এমফাসাইজ করেছি, সব ধরনের যোগ্যতা আছে, মনে করেন সব কিছু থাকার পরেও যদি পলিটিক্যাল তার মানে সে পার্টিজান হয়ে থাকে, রাজনৈতিকভাবে কোনো বিশেষ দলের প্রতি অনুগত হয়ে থাকে, তাহলে তো বিচার রায় বা বিচার ব্যবস্থা সেভাবেই গড়ে উঠবে। এখন আমাদেরকে এই জায়গা থেকে বের হতে গেলে কোন ধরনের আইন দরকার? সংবিধান তো আইনের কথা বলে দিয়েছে, আইন তো ওনারা করছেন না। এটা তো দায়িত্ব হচ্ছে কারা, যারা হচ্ছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত, তাদের তো দায়িত্ব হয়েছিল এই বিষয়ে আইন প্রণয়ন করা। তো এখন ধরেন আপনার যে এখন তো ধরেন ডক্টর আসিফ নজরুল সাহেব, উনি আইন উপদেষ্টা হয়েছেন। এখন আইন উপদেষ্টা পদে যদি আপনার যদি কোনো লয়ার বা সুপ্রিম কোর্টের কোনো রিটায়ার্ড জাজ যদি থাকতো, আমি শতভাগ নিশ্চিত যে এই যে গতকাল যে এই যে প্রধান বিচারপতির ব্যাপারে যে রিফাত আহমেদ সাহেব যে প্রধান বিচারপতি হলেন, এটাও হয়তো সম্ভব হতো না। এবং আপনারা যে সকল রিফর্মস করতে যাচ্ছেন, উনি এই যে যথেষ্ট বিজ্ঞ এবং জ্ঞানী, আমার মনে হয় তার মাধ্যমে হয়তো রিফর্ম সম্ভব।
উনি যদি আন্তরিক হন, উনি যদি মানে দেশের বা জুডিশিয়ারির মঙ্গলের কথা চিন্তা করেন, তাহলে তার মাধ্যমে হয়তো রিফর্ম সম্ভব। না, বিষয়টা হচ্ছে যে আমি ইকতেদার ভাই যে কথাটা বলেননি সেটা আমি বলে দিচ্ছি, আমি দায়িত্ব নিয়েই বলছি যে ওই সময় যে বিচারকদের তালিকা হয়েছিল অদক্ষ, অযোগ্য, দুর্নীতিগ্রস্ত, প্রথম 2 জন পদত্যাগ করার পরে সাবেক বিচারপতি এস.কে. সিনহা, তিনি তখন হাইকোর্টের বিচারপতি, পরবর্তীতে চিফ জাস্টিস হয়েছেন। তার কিন্তু দুর্নীতিগ্রস্ত বিচারকের তালিকায় তার নাম ছিল। তখন তিনি ওই চিঠি দিলেন এবং পার্শ্ববর্তী একটি দেশের হাই কমিশন তাকে হেল্প করলো, ওই মানে তিনি যেন বিচারক পদ থেকে পদত্যাগ করতে না হয়, সেখানেই থেমে গেল। হ্যাঁ, ওই চিঠি আমার কাছে আছে। তো বিচারপতি এস.কে. সিনহা যেহেতু অনেক আলোচিত সমালোচিত এবং তাকে অনেকেই দেবতা বানানোর চেষ্টা করেন, যেহেতু ওই যে জুডিশিয়াল কু, তারপরে তিনি একটা ভালো রায় অবশ্যই দিয়েছেন, কিন্তু তিনি কিন্তু এই ঘটনাটাও কিন্তু আমাদের করতে হবে যে আমরা যখন কোনো ব্যক্তি নিয়ে আলোচনা করছি তার ইন্টেগ্রিটির প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আর আপনি যে প্রশ্নটা তুললেন যে এখন আপনি যারা বিচারক, তো আপনি বিচারক, আপনি আওয়ামী লীগের সমর্থন হইতে পারেন, আপনি বিএনপির সমর্থক হইতে পারেন, আপনি কোনো বাম দলের সমর্থক হইতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে যোগ্যতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, এবং আপনাকে যেটা থাকতে হবে যে আপনার দলীয় সমর্থন থাকলেও আপনার ইন্টিগ্রিটির জায়গাটা ঠিক থাকতে হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে যে আপনার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হয়, তাদের ভিতরে তো আপনার রিপাবলিকান এবং ডেমোক্রেট, তারা কিন্তু ওই বিচারক মানে ওই দলীয় বিবেচনায় হয়, কিন্তু তারা যোগ্যতা দক্ষতাটাও দেখেন, এবং তারা যখন বিচারপতি নিয়োগ পান তারপরে কিন্তু তারা পার্টিজান কোনো কিছু করেন না। এটা কিন্তু তাদের একটা কনভেনশন। সুতরাং এই জায়গায় কনভেনশন এবং কংগ্রেশনাল হিয়ারিং হয়, তাদের অ্যাপয়েন্টমেন্টের আগে কংগ্রেশনাল হিয়ারিং হয়। হিয়ারিং এ যদি দেখা যাচ্ছে যে তার অতীতে কোনো ধরনের ত্রুটি বা বিচ্যুতি ছিল বা কোনো ধরনের অপরাধ ছিল, সেটা কিন্তু তখন বাদ পড়ে যায়। সুতরাং এই যে আপনার মানে আপনি এমনভাবে, আমি বলছি যে আপনার প্রত্যেকটা জায়গায় উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বিচারপতি নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আপনি এমনভাবে করেন যাতে করে একটা লোক দক্ষ, যোগ্য এবং একই সাথে তার ইন্টিগ্রিটির জায়গাটা যেন স্ক্রুটিনি হয়। হ্যাঁ, এবং আপনি প্রাতিষ্ঠানিকভাবে এমন একটা জায়গাটা নিশ্চিত করেন যে উনি যদি প্রাতিষ্ঠানিকভাবে ধরেন যে পুলিশের একজন কর্মকর্তা দুর্নীতি করছেন, কিংবা দুর্নীতি দমন কমিশনের একজন দুর্নীতি করছেন, কিংবা একজন বিচারপতি দুর্নীতি করছেন, কিংবা একজন উপাচার্য দুর্নীতি করছেন, প্রতিষ্ঠানের মধ্যে এমনভাবে আপনি সেটা সেট আপটা করেন যাতে তিনি দুর্নীতি করতে না পারেন, কিংবা দুর্নীতি করলে সেটা যেন আপনার সাথে সাথে সেটা তদন্ত হয়। কারণ আপনি দেখেন যে জো বাইডেন, প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি জো বাইডেন, তার ছেলের তো কনভিকশন হয়ে গেল। হ্যাঁ, এবং আপনি দেখেন যে এই জিনিসটা যে আপনি যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, আপনি যদি মানে আইনের শাসন, সুশাসন এবং দুর্নীতির ভেতরে দুর্নীতির এখন সবচেয়ে বড় জিনিসটা কিন্তু আমাদের অনেক অর্জন থাকার পরেও দুর্নীতি কিন্তু সেটাকে আপনার ঘুনে পোকার মতো কিংবা ভেতর থেকে সেটাকে নিঃশেষ করে দিয়েছে। এখন প্রত্যেকটা জায়গাতে, পুলিশ হোক, বিশ্ববিদ্যালয় হোক, জুডিশিয়ারি হোক, প্রশাসন হোক, যে কোনো জায়গাতে আপনি এমন ব্যবস্থা করেন যে ডিপার্টমেন্টে প্রথমে যদি দুর্নীতি হয়, অনিয়ম হয় কিংবা ব্যত্যয় হয়, ডিপার্টমেন্টাল একটা এনকোয়ারি হবে, পরবর্তীতে অন্য কোনো আপনি আরেকটা প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন হতে পারে, ন্যায়পাল নিয়োগ হয় নাই, আমাদের সংবিধানে কিন্তু ন্যায়পালের মানে বিধান আছে যে আপনি স্বাস্থ্য বিষয়ক একটা ন্যায়পাল করেন, শিক্ষা বিষয়ক একটা ন্যায়পাল করেন, কিংবা আপনি প্রশাসনিক একজন ন্যায়পাল করেন। এইভাবে আপনি যে কারো বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম যদি হয়, আবার ধরেন যে আমাদের এখানে সচিবদের কোনো জবাবদিহিতা নাই, এখন আপনি পার্লামেন্টারি কমিটি যেটা মানে আপনার সেটার মধ্যে কোনো সচিবের বিরুদ্ধে যদি অনিয়ম কিংবা দুর্নীতি এগুলোর কোনো অভিযোগ আসে, আপনি তার সামনে করবে। আপনার মনে আছে যে আফগানিস্তান থেকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা তাদের প্রত্যাহার করা হলো, তখন ওই আফগানিস্তানে যারা দায়িত্বে ছিলেন তাদের কংগ্রেসে কিভাবে জেরা করা হয়েছে, এবং এক একজন চোখ দিয়ে পানি পড়ার অবস্থা। তা আপনি এই সমস্ত সিস্টেম যদি না করেন তাহলে ওই প্রত্যাশাটা পূরণ হবে না। আমরা আলোচনায় ফিরব। দর্শক, নিটলটারা 21 রাতে একটা ছোট্ট বিরতি, ফিরছে খুব শিগগির, আশা করছি সঙ্গে থাকবেন। আবারও আমন্ত্রণ নিটলটারা 21 রাতে। আলোচনা করছি বিচার বিভাগ সংস্কার নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক জজ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ইকতেদার আহমেদ, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। ইকতেদার আহমেদ, এটা ছোট্ট প্রশ্ন, এর বাইরে, সংস্কারের বাইরে যে মামলাগুলো এখনো পর্যন্ত রয়েছে, অনেকের রাজনৈতিক মামলা রয়েছে, সেগুলো
তুলে নেওয়া হচ্ছে, বা এই ছাত্র আন্দোলনে যেসব মামলা হয়েছে সেগুলোও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে যারা রাজনৈতিকভাবে বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন পর্যায়ের ভিআইপি সিআইপি আমরা যেভাবে বলি না কেন, অনেকেই মামলার শিকার হয়েছে। যেমন আমরা বলতে পারি 21 টেলিভিশনের আমাদের বর্তমান যে চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব, হয়রানিমূলক তার নামে অনেক মামলা দেওয়া হয়েছিল। কোথাও কোথাও তিনি ফাইট করে জিতে এসেছেন, এখনও কোথাও কোথাও লড়ছেন। যাই হোক, আমি একটা এক্সাম্পল দিলাম। এই ধরনের যে মামলাগুলো রয়েছে, মানুষের প্রত্যাশা তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক। এই জায়গাগুলো আসলে কি হবে? এটা ধরেন এই যে আপনি যেটা বললেন, এটা তো হলো যে একটা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক যে একজন ব্যক্তিকে, তাকে গোয়েন্দা সংস্থার লোকজন তাকে ডেকে নিয়ে বা তুলে নিয়ে গিয়ে তাকে বাধ্য করেছে তার মালিকানাধীন একটা প্রতিষ্ঠান অন্যের কাছে হস্তান্তর করার জন্য। খালি টিভি না, এটা কিন্তু বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে হয়েছে, যে ব্যাংকের মালিকদেরকে রেডিসন হোটেলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, ইসলাম ব্যাংক আরও কয়েকটা ব্যাংকের ক্ষেত্রে হয়েছে আর কি। তো এটা তো হচ্ছে একটা জাতির জন্য তো অত্যন্ত কলঙ্কজনক যে আপনি একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠানের বৈধভাবে উনি মালিকানা অর্জন করেছেন, তার নিজস্ব মানে কষ্ট অর্থ দিয়ে তিনি এটা প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন, তার শ্রম দিয়ে, তার মেধা দিয়ে, তার অর্থ দিয়ে তিনি এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন, এবং তার থেকে এই প্রতিষ্ঠানটা কেড়ে নেওয়া হলো এবং অন্যকে দিয়ে দেওয়া হলো, এবং 10 বছর তিনি তার প্রতিষ্ঠানের আশেপাশে আসতে পারে নাই। এখন আজকে ধরেন এখানে যে একটা সরকারের পরিবর্তন হয়েছে, একটা নিরপেক্ষ সরকার এসেছে, সেজন্য তিনি তার মালিকানা ফিরে পেয়েছেন। যদি এই সরকারে যদি পূর্ববর্তী সরকার যদি বহাল থাকতো, তাহলে তো তিনি মালিকানা ফেরত পেতেন না। এখানে খালি উনি যে স্বেচ্ছাচারিতার শিকার হয়েছেন, উনি শুধু তাই না, আমি তো বিচার বিভাগে ছিলাম, আমি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ছিলাম, আমি বিচার বিভাগ দ্বারা যেভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছি, আমি কিন্তু জীবনে অন্য কেউ দ্বারা এভাবে অপমানিত লাঞ্ছিত হই নাই। আপনি নিশ্চয়ই যে কার্য ভাই বললেন যে এরকম যে এই কন্টেম্পট অফ কোর্টের কথা, তো সুপ্রিম কোর্টের একজন বিচারক ছিলেন, কথাগুলো বলছি নিশ্চয়ই দলীয় সরকার থাকলে এই কথাগুলো কথা বলতে পারতাম না, কিছুদিন পরে পারবো কিনা আমি জানি না। এখন সুপ্রিম কোর্টের একজন বিচারক ছিলেন, তিনি কি করতেন, তিনি হয়েছিল কন্টেম্পট প্রসিডিংস ড্র করে, তার হয়তো তার পাওয়ারও ছিল না, কন্টেম্পটের পাওয়ার তো একটা নির্ধারিত বেঞ্চের থাকে, ওই পাওয়ারও ছিল না, তিনি কন্টেম্পট প্রসিডিং ড্র করে তারপরে হাইকোর্টে নিয়ে উনি ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখতেন। এখন আমাদের সংবিধানে একটা প্রভিশন আছে, হয়েছিল আর্টিকেল 35 সাব আর্টিকেল 5, সেখানে বলা আছে যে নো পার্সন শ্যাল বি সাবজেক্টেড টু টর্চার অর টু ক্রুয়েল, ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং পানিশমেন্ট অ্যান্ড বিহেভিয়ার, অর্থাৎ কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না এবং কারোর সাথে নিষ্ঠুর, নির্দয় এবং অবমাননাকর অথবা লাঞ্ছনাকর আচরণ করা যাবে না বা দণ্ড দেওয়া যাবে না। এই যে উচ্চ আদালত এবং নিম্ন আদালতে যে আপনাদের যে যারা মানে অভিযুক্ত, তাদেরকে নিয়ে যে আপনারা যে দাঁড় করিয়ে রাখেন এবং এভাবে যে হাত জোর করে দাঁড় করিয়ে রাখতে হয়, সংবিধান কিন্তু এটা পারমিট করে না। এবং সংবিধানে এই গভর্নমেন্টটি কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে একটা অনুচ্ছেদ ইনসার্ট করেছে, ইনসার্শন বলা হয় 7 ক, সেখানে 2টা ভাগ আছে। একটা হলো যে যদি কেউ শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে এই সংবিধান রদ, রহিত, বাতিল বা স্থগিত করে, একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছিল সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে, তাহলে এটা হলো রাষ্ট্রদ্রোহ সম অপরাধ হবে। এটা সাজা হচ্ছিল আমাদের হচ্ছিল যে আমাদের যে আইন আছে, যে ল অফ দ্য ল্যান্ড বলে, আমাদের যে প্রচলিত আইনে যে সর্বোচ্চ সাজা, ওই সাজা হবে তাদের। তাহলে এখানে এই যে সংবিধানের প্রতি মানে নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় কখন মানে পরাহত হয়, যখন আপনি সংবিধানের নির্দেশনার ব্যত্যয় কাজ করেন। এই যে আমাদেরকে যে সুপ্রিম কোর্টে নিয়ে যে দাঁড় করিয়ে রেখে যে অপমান, অবস্থ বা লাঞ্ছনা করা হয়েছে এবং কটু কথা বলেছে, এবং আমাকে বলেছে যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স LLM, এবং আমি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, মানে পাবলিক সার্ভিস কমিশন ইজ অলসো এ কনস্টিটিউশনাল বডি, তো আই প্রুভ মাই ওয়ার্ড বিফোর দি পাবলিক সার্ভিস কমিশন। এবং আমরা যখন BCS করে যখন আমরা অ্যাসিস্ট্যান্ট জাজ হলাম, অ্যাট ব্রেসবেন ওয়াজ মেড ফর 60 পোস্ট, আমরা 127 জন 1200 মার্কসের রিটেন পরীক্ষায় পাশ করলাম। পাবলিক সার্ভিস কমিশন 39টা পোস্ট ফিল আপ করেছে, 21টা পোস্ট ফিল আপ করে নাই, ইন স্পাইট অফ দি ফ্যাক্ট দ্যাট 127 পাসড ইন দি রিটেন এক্সামিনেশন অফ 1200 মার্কস। তারপরে দেখা গেল কি, এরপরেই কিন্তু যখন এরশাদের সামরিক শাসন হলো, 450 সহকারী জজ নিল হচ্ছিল মৌখিক পরীক্ষার মাধ্যমে। তারপর রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যেই তো দেখা যাচ্ছে যে আপনার ফেয়ারনেস নাই। আপনি মানে
প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেও নিচ্ছেন, আবার হচ্ছে হলো এই এর মাধ্যমে ভাইবার মাধ্যমে নিচ্ছেন। তারপরে ওই বিচারক যিনি আমার বিরুদ্ধে কন্টেম্প্ট প্রসিডিং ড্র করেছিল, ও বলেছে আপনার তো সরকারি জজ হওয়ার যোগ্যতা নাই, আপনাকে জেলা জজ বানিয়েছে কি? তো আমাকে জেলা জজ যিনি বানিয়েছেন, আমি তো রাষ্ট্রের যেটা হচ্ছিল গুরুত্বপূর্ণ অঙ্গ বা একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে তো আমি আমার যোগ্যতা বা মেধা প্রদান প্রমাণ করে এসেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স LLM করেছি, তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট সব কিছুই ফেয়ার ছিল, পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু সব কিছু ফেয়ার ছিল। তো উনি তো যিনি এটা করেছেন তার কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গেছি, উনি যে তার দ্বৈত নাগরিকত্ব, এখন দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে বলা হয়েছে যে জাজরা তো হচ্ছিল সাবজেক্ট টু ওথ। একজন ব্যক্তিকে যখন সুপ্রিম কোর্টের জাজ নিয়োগ করা হয়, তিনি যতক্ষণ পর্যন্ত না তার শপথ গ্রহণ না করেন তিনি কিন্তু পদে অধিষ্ঠিত হন না। তো তার শপথের মধ্যে বলা আছে যে আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য পোষণ করিব। এই অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য এটাকে কোনোভাবে আপনি বিভাজন করতে পারবেন না। তো একটা ব্যক্তি যদি ব্রিটিশ নাগরিক হয় তাহলে হচ্ছিল এবং একই সময় তিনি বাংলাদেশের নাগরিক, তাহলে হচ্ছিল তার ব্রিটেনের প্রতি আনুগত্য কতটুকু, বাংলাদেশের প্রতি আনুগত্য কতটুকু, তাহলে হচ্ছে ইট ইজ হিট বাই দি ওথ অফ দ্য কনস্টিটিউশন। অর্থাৎ একটা জাজ যখন ওথ নেয়, তার ওথে তো তাকে বলতে হবে যে তার বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং আনুগত্য, পূর্ণ বিশ্বাস। এটাকে তো আপনি বিভাজন করতে তো পারবেন না। তো যে ব্যক্তি এই যে আমি বিশেষ করি যে ব্যক্তি যে এই যে যার শপথটা অবৈধ এবং শপথ ছিল সংবিধানের নির্দেশনার ব্যত্যয় উনি শপথ দিয়েছেন, উনি বিচারক থাকাকালীন যতগুলো জাজমেন্ট, আমি বলি না, উনি বিচারক থাকাকালীন যতগুলো জাজমেন্ট দিয়েছেন প্রত্যেকটা জাজমেন্ট হচ্ছিল প্রসিডিং কোরাম নন জুডাইস। হাফিজ কার্জন সাহেব বুঝবেন, প্রসিডিং কোরাম নন জুডাইস মানে হচ্ছিল নালিটি অ্যান্ড ইলিগাল। অল জাজমেন্ট পাসড বাই দ্যাট পার্টিকুলার জাজ ইজ প্রসিডিং কোরাম নন জুডাইস। এগুলো আমি এই সরকারকে বলবো আপনারা এগুলো যাচাই বাছাই করে তারপর আপনারা সিদ্ধান্ত নিন। নিঃসন্দেহে আমি ওই উত্তরটা পাইনি যে ছোট করে বলেন যে এই মামলাগুলোর কি হওয়া উচিত, যে এই মামলাগুলো এগুলো তো হয়রানিমূলক মামলা। তো এটা এর আগেও যখন যে এটা একটা কমিশন করা যেতে পারে, একটা কমিশন করে একটা এই মামলাগুলোর ব্যাপারে মানে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেহেতু এগুলো হয়রানিমূলক মামলা, এদেরকে যে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য বা ক্ষতিগ্রস্ত করার জন্য বা হয়রানি করার জন্য করা হয়েছে। তো এটা একটা কমিশন করে, অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা কমিশন করে এগুলো যাচাই বাছাই করে, এটা আগে সরকারও যে 111 আওয়ামী সরকার, আওয়ামী লীগ আসার পর তারাও কিন্তু করেছিল। কিন্তু তারা করেছিল যে, শুনেন শেষ করি, তারা করেছিল যে তারা পক্ষপাতমূলক করেছে। অর্থাৎ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলোকে তারা হচ্ছে ইয়ে করে দিয়েছে, খালেদা জিয়া সহ বিএনপির বিরুদ্ধে যেগুলো ছিল সেগুলোকে বহাল রেখেছে, এগুলোকে বাতিল করে দিচ্ছে। আমি যদি প্রশ্নটা একটু এভাবেই করি, রাষ্ট্র যে অবস্থা পৌঁছেছে, সব কিছুই নড়বড় হয়ে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে, তার মধ্যে তো অবশ্যই পলিটিক্যাল যে মানুষগুলো ছিলেন বা সরকার যারা ছিলেন, নিশ্চয়ই রাজনৈতিক গভর্নমেন্ট সব কিছু করবে, কিন্তু আমরা তো আশা হতো এই জায়গা থেকে আমরা বিচারপতিদের কতটুকু দায় দেব। আপনি দেখেন গত এক যুগের কথা যদি আমরা ধরি, তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু, তারপরে তো আরও অনেক কিছু গেছে। আমরা ইভেন সাম্প্রতিক অতীতে যে একটা কোম্পানির বিরুদ্ধে, একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলো, রিট করা হলো, তার দুর্নীতি অনুসন্ধান করার জন্য বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। হাইকোর্ট যে নির্দেশনাটা দিল, সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ, প্রধান বিচারপতি নেতৃত্বে একটি বেঞ্চ, সেটি খারিজ করে দেয়। কোথায় আছি আমরা? আচ্ছা, তারপর সাম্প্রতিক সময়ে কোটা পরিপত্র বাতিল ইত্যাদি ইত্যাদি। এই যে সামগ্রিক যে অস্থিরতা, একটা ভয়ঙ্কর একটা জায়গায় আমরা পৌঁছেছি, এক্ষেত্রে আমরা বিচারপতিদের উপর কতটুকু দায় দেব? এখন ধরেন যে বিচারপতি তারাও একটা প্রতিষ্ঠানে কাজ করেন, তাই না? এবং আপনি যখন একটা সরকার ক্ষমতায় থাকে, সেই সরকারের বিরুদ্ধে যাওয়াটা খুব কঠিন, আমাদের মতো দেশে আরও কঠিন। কারণ আপনি দেখেন যে 80-র দশকে আমরা কিন্তু আমাদের হাইকোর্ট ডিভিশনের যে বিচারপতি, একদিকে যোগ্য বিচারপতি ছিলেন, তখন কিন্তু এরশাদ সরকার, এবং তাদের ইন্টিগ্রিটি নিয়ে কিন্তু আমরা প্রশ্ন খুব একটা শুনি নাই। তো এখনকার হাইকোর্ট ডিভিশন মানে উচ্চ আদালতের বিচারপতিদের ইন্টিগ্রিটির জায়গাটা খুবই নড়বড়ে। আমরা অনেকের বিরুদ্ধে দুর্নীতির কথাও শুনছি। এখন ধরেন যে একজন বিচারপতি যখন মানে তার ধরে নিলাম যে বিচারপতি একজন দক্ষ বিচারপতি না, উচ্চ আদালতের জাস্টিস, উচ্চ আদালতের যে বিচারক, ধরেন যে উচ্চ আদালতের বিচারক আমি ধরে নিলাম যে উনি দক্ষ, যোগ্য, তার ইন্টিগ্রিটি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও একটা স্বৈরাচারী সরকার থাকলে
হ্যাঁ, তাকে কিন্তু খুব কঠিন, কারণ আমি আপনাকে যে মামলার কথা বলছি, যে আপনার হালিমা খাতুন ভার্সেস বাংলাদেশ, ওই মামলাতে প্রশ্ন এসেছিল, এটা সম্ভবত এরশাদ সাহেবের সময়, যে হুইচ ইজ সুপ্রিম, এটাকে মার্শাল ল প্রোক্লেমেশন আর কনস্টিটিউশন স্থগিত ছিল। এবং তখন কিন্তু যেহেতু বিচারকরা শপথ নিয়েছেন যে সংবিধানের যে সর্বোচ্চতা, সেটার যে ডিগনিটি, সেটা রক্ষার জন্য তাদের উচিত ছিল সংবিধানের সর্বোচ্চতা রক্ষা করা, কিন্তু তারা কিন্তু সেটা শেষ পর্যন্ত বলেছেন যে মার্শাল ল প্রোক্লেমেশন ইজ সুপ্রিম। তখন কিন্তু বিচারপতিদের এরকম পরিস্থিতিতে কি করণীয়, আমি অনেক দিন আগে আর্টিকেল পড়েছিলাম, খুবই মানে ইনডেপথ একটা আর্টিকেল, এবং পৃথিবীর দেশে দেশে আপনার 60-এর দশকে কিন্তু সামরিক শাসন হয়েছে, সেই সামরিক শাসনের অধীনে আপনার বিচারপতিদের কাজ করতে হয়েছে। এবং পাকিস্তানে দেখেন সাম্প্রতিক সময় বিচার বিভাগ অনেক শক্তিশালী, কিন্তু আগে এটা ছিল। এবং এইটার সময় একজন বিচারপতি, তারও তো সংসার আছে, তিনি 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 মানে তাকেও তো মানে তিনি যদি সংসারের কথা চিন্তা করতে গিয়ে তো সব শেষ হয়ে যাচ্ছে। না 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 না, এখন বিষয় হচ্ছে যে তিনি ওই সিচুয়েশনে কি করতে পারেন, ওই সিচুয়েশনে তিনি কি করতে পারেন, প্রথম যেটা বলা হচ্ছে ওই আর্টিকেলে, তিনি পদত্যাগ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে তুমি কি করতে পারেন, যে ন্যূনতম যে মূল্যবোধটা আছে সেটাকে তিনি রক্ষা করার জন্য ফাইট করতে পারেন। এখন ধরেন ওই মামলাতে হাইকোর্ট ডিভিশনে জাস্টিস বদরুল হায়দার চৌধুরী এবং জাস্টিস KM হাসান, তারা বলেছিলেন যে কনস্টিটিউশন অ্যান্ড মার্শাল ল প্রোক্লেমেশন দে আর কো এক্সটেন্সিভ, মানে তারা একই সাথে বিরাজ করে। এইটাও কিন্তু অ্যাপেলেট ডিভিশনে গিয়ে বাতিল হয়ে গেল। এখন আপনাকে বুঝতে হবে যে আপনি যদি মানে প্রত্যেকটা বিচারক তারা যদি এই এরকম স্বৈরশাসন, এরশাদের স্বৈরশাসন, মানে এরশাদ সাহেবের পক্ষে যদি আপনি বিচার মানে রায় না দেন, তাহলে পরে আপনার চাকরি থাকবে না। এখন সব বিচারক কি ওই কেন দিচ্ছি আমরা না, আমি কথার কথা বলছি, কিংবা ওরকম আপনার পাকিস্তানেও হয়েছে, বাংলাদেশেও আরও হয়েছে। এখন আপনার আমাদের এখানে তো গণতন্ত্র যখন হয়েছে, গণতান্ত্রিক স্বৈরাচারও হয়েছে, কি বলবো। আমি একটু সাপ্লিমেন্ট করি এখানে। দেখেন একজন বিচারক মানে নিয়োগ পরবর্তী তিনি যখন ওত নেন, তাকে তো বেশ কিছু বিষয় বলতে হয়। সেখানে কিছু বাক্য আছে যে আমি সংবিধান এবং আইনের প্রতি মানে সংবিধান এবং আইনের রক্ষণ, সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করব। আই শ্যাল প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দি কনস্টিটিউশন। তাহলে একজন বিচারক তার শপথ গ্রহণ করাকালীন সংবিধানের যে অবস্থান এবং অন্যান্য আইনের যে অবস্থান, এই অবস্থান থেকে কিন্তু উনি বিচ্যুত হতে পারবেন না। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি যে তারা তাদের অবস্থান থেকে বিচ্যুত হয়। এখন আপনাকে দেখতে পাই যে রিট জুরিসডিকশন, যেটা সেখানে বলা আছে যে যদি ইকুয়ালি ইফিকেশাস রিমিডি যদি থাকে, তাহলে আপনি রিট জুরিসডিকশন ইনভোক করতে পারবেন না, রিড করতে পারবেন না। এবং সেখানে আপনি আর্টিকেল মানে মৌলিক অধিকার যখন ক্ষুণ্ণ হলে তো আপনি রিটে যান। তো সেখানে কিন্তু আরও একটা কথা বলা আছে যে আর্টিকেল 44 সাব আর্টিকেল 2, যে সংসদ আইনের দ্বারা যে সুপ্রিম কোর্টকে যে রিট পাওয়ারটা দেওয়া হয়েছে, এই পাওয়ারটা সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতকে মানে রিটের সকল ক্ষমতা বা যে কোনো ক্ষমতা দিতে পারে। এখন যখন চতুর্থ সংশোধনী হলো, তখন কিন্তু এই যে রিট ক্ষমতাটা কিন্তু চতুর্থ সংশোধনীর একটাই ভালো কাজ হয়েছিল, এই যে এই রিট ক্ষমতাটা খর্ব করে দিয়েছে। খর্ব করে দিয়ে সেখানে বলা হয়েছিল যে সাংবিধানিক কমিশন, সাংবিধানিক আদালত অথবা ট্রাইব্যুনাল হবে। কেন সাংবিধানিক আদালত হবে? তাহলে সাংবিধানিক আদালতের জাজের ওথ আর এই যে আমাদের এই যে এমনি সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট ডিভিশনের জাজদের ওথ আলাদা। ওনারা তো ওথ নিচে হয়েছিল প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দি কনস্টিটিউশন। এখন তাহলে আপনি যদি সংবিধান যেমন পঞ্চম সংশোধনী বাতিল করলো, উনি সপ্তম সংশোধনী বাতিল করলো, ওত নেওয়াকালীন এটা যদি সংবিধানের পার্ট হয়ে থাকে, এই বাতিল করার অধিকার তো তার নাই, তার তো ওত তো ভায়োলেশন হয়। এগুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়, হয়তো আপনি আপনার কাছে ক্লিয়ার হবে না, বাট এটা কার্জন সাহেব এটা বুঝতে পারবে আর কি। বুঝতে পেরেছেন? আর সংবিধান যেটা বলেছে যে অন্য আদালতকে, অর্থাৎ এখানে জেলা জজ আদালতকে বিন করা হয়েছে। রিটটা তো অরিজিনাল জুরিসডিকশন, তো এটা হচ্ছিল 1972 সালে যখন সংবিধান প্রণীত হয়, তখনই বলা হয়েছে যে হাইকোর্ট ডিভিশনের ক্ষমতার হানি না ঘটিয়ে অন্য কোনো আদালতকে সকল রিটের সকল বিষয়ক বা যে কোনো একটা ক্ষমতা দেওয়া যেতে পারে। রিটের এই ক্ষমতাটা ওনারা তো ওর দ্বারা তো হচ্ছে, বার্ড হচ্ছে, এই ক্ষমতাটা যদি জেলা জজ আদালতকে দিয়ে দেওয়া হয়তো সুপ্রিম কোর্টের বার্ড অনুকম তো মানুষ রিলিফ অনেক বেশি পেত। অধ্যাপক কার্জন যেটা বলছিলেন শেষ করুন। আমি যেটা মানে আমাদের তো আলোচনাটা হলো যে সাম্প্রতিক কিংবা গত এক দশক কিংবা ওই সময় যে হয়েছে, এখন আমি বলবো যে বিচার বিভাগকে আপনার যেটা করা দরকার, প্রো পিপল, এবং বিচার বিভাগ থেকে মানুষ যেন সেবাটা পায়।
এইটার জন্য কিন্তু আপনার উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা জুডিশিয়াল কমিশন করতে হবে। এবং আপনি ধরেন যে আমাদের প্রায় 100 বছরের পুরনো কাউন্সিল যেটা আছে সেটা তো ওদের আপনি বঙ্গবন্ধু কাউন্সিল এখন নাই, ওটা এখন না না এখন তো ওই যে আপনাকে আমাদের গত 100 বছর কিংবা তার বেশি সময় ধরে যে সমস্যাটা আমরা মানে মুখোমুখি হচ্ছি, প্রথম হচ্ছে যে মানে দি প্রসিডিউর অফ দ্য জুডিশিয়ারি ইট ইজ ভেরি ডিলেড। এটা এত বিলম্ব হয়, আজকে আপনি একটা মামলা করলে 15 কিংবা 20 বছর পরে তার চূড়ান্ত নিষ্পত্তি হয়, চূড়ান্ত নিষ্পত্তি অনেকগুলো। আর আরেকটা হচ্ছে যে হিউজ কস্ট অফ লিটিগেশন, মানে মামলার এত মানে খরচ, এইটা অধিকাংশ মানুষ ব্যবহার করতে পারে না এখন। এবং আপনি ধরেন যে এখন কিন্তু 35 লক্ষের বেশি মামলা দুইটা মানে নিম্ন আদালত উচ্চ আদালতে পেন্ডিং। সুতরাং এইটাকে যদি আপনি পিপুল ফ্রেন্ডলি করতে চান, আপনি মানে প্রধান কাজ, আমি যে এত সংস্কার করব তার প্রধান লক্ষ্য হচ্ছে যে এটাকে জনবান্ধব করা, এটা জনগণের আস্থা অর্জন করা এবং একই সাথে এটা জনগণ যেন সেবাটা পায়। আপনি যদি মানে আমি সিভিল মামলা করলাম, ক্রিমিনাল মামলা করলাম যে ন্যায় বিচারের জন্য, সেই ন্যায় বিচারটা যদি শেষ পর্যন্ত না পাই তাহলে তো হলো না। সেই জন্য আমি বলছি যে এইখানে আপনার ওই উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিচার বিভাগীয় কমিশন করে আপনার 6 মাস 1 বছর সময় নিয়ে তারা যে সুপারিশগুলো করবে সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আপনি দেখেন যে আমাদের জনপ্রশাসনের বাজেট গত কয়েক বছরে বেড়েছে, পুলিশের বাজেট গত কয়েক বছরে বেড়েছে, সেনাবাহিনী অনেক বাজেট পাচ্ছে, কিন্তু বিচার বিভাগের বাজেট নাই, শিক্ষার বাজেট নাই, সংস্কৃতিতে বাজেট নাই। এইটার কারণে কিন্তু আমরা পিছিয়ে গেছি। এবং এখানে কিন্তু 2 জন চিফ জাস্টিস একদম ভিখারির মতো বলেছেন যে দয়া করে বিচার বিভাগকে বাজেট দিন, কারণ আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন লাগবে। সুতরাং বিচার বিভাগের এই যে সমস্যাগুলো আপনি কিন্তু এটা চিহ্নিত করে এমন একটা প্রাতিষ্ঠানিক বিচার বিভাগ করতে হবে যাতে করে জনবান্ধব হয় এবং জনগণ বিচার বিভাগের সেবাটা পায়। দরকার নাই তো বিচারকদের বিচার করা দরকার না, আমি অর্ডার দিব সেইভাবে রায় এলেই তো হয়ে গেল, তাই না? না, এখন ধর জনগণের টাকায় যে বিচার বিভাগ চলছে সেখান থেকে যদি আমি সেবা না পাই তাহলে কেন ওই বিচার বিভাগ চলবে? জনাব ইকতেদার আহমেদ, সংস্কারের কাজটা নিশ্চয় সংস্কার নিয়ে কথা বলছেন অবশ্যই, তারপরে যদি একেবারে নির্দিষ্টভাবে বলেন যে এইভাবে শুরু করতে হবে সংক্ষেপে, আমাদের হাতে সময় কম একটু। এখানে প্রথম তো হচ্ছে হলো যে আপনার হচ্ছে হলো যে যেমন এই আমাদের অধস্থন বিচার বিভাগ যেটা, সেখানে তো নীতিমালা আছে, আইন আছে, এই যে বিচারক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্ত হয়। তো এখন এই যে সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও এই ধরনের একটা আইন করতে হবে, যেটা হচ্ছে সংবিধানে বলে দেওয়া আছে, সংবিধানে আইনের কথা বলা আছে, সেই আইন কিন্তু এখনও প্রণীত হয় নাই। এবং এমন আইন করতে হবে যেখানে হচ্ছিল নিম্ন আদালতের বিচারকদের চেয়ে উচ্চতর যোগ্যতা সম্পন্নরা যেন উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ পায়। আমি এখানে আপনাকে একটা উদাহরণ দিই। আমি রেজিস্ট্রার জেনারেল থাকাকালীন চিফ জাস্টিসকে নিয়ে আমরা অস্ট্রেলিয়াতে গিয়েছি, নিউজিল্যান্ডে গিয়েছি, আমরা এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে গিয়েছি, এবং সব দেশের আমরা বিচার বিভাগ মানে উচ্চ আদালতের বিচারকরা কীভাবে নিয়োগপ্রাপ্ত হয়। তো সেখানে দেখেছি যে LLM বেস গ্রেড উচ্চ আদালতের জন্য হচ্ছিল LLM বেস গ্রেড, আর হচ্ছিল সাবঅর্ডিনেট জুডিশিয়ারির জন্য হচ্ছিল LLM মিডিয়াম গ্রেড। এখন বাংলাদেশের জন্য হচ্ছিল একদম রিভার্স, বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে হলো যে আপনি যে মানে দক্ষযোগ্য বর্তমান প্রধান বিচারপতি, আমরা তো সুপ্রিম কোর্টের অনেক কিন্তু মানে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তো আইন করতে পারবে না, না অর্ডিন্যান্স করে দিই। না না, এটা এখানে একটা আপনি যেটা বললেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার যেটা এখন এই মানে এরা কতদিন থাকবে আমরা তো জানি না, ওনারা কোনো রোড ম্যাপ তো এখন ওনারা তো একটা রোড ম্যাপ দিবে। এখন আপনি যে 111 গভর্নমেন্ট যেটা ছিল, তো 111 গভর্নমেন্টকে কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যখন আমেরিকা যায় উনি বলেছিল যে এটা আমাদের আন্দোলনের ফসল এবং তাদের কার্যকলাপকে আমরা বৈধতা দিব। পরবর্তীতে দেখা গেল যে বৈধতা তো দেয় নাই, উনি মইনু আহমেদ এবং ফখরুদ্দিন উনি দুজনকে বিতাড়িত করে দিলেন, দেশ ছাড়া করে দিলেন। না না, বৈধতা দেয় নাই। কি 111 গভর্নমেন্টকে বৈধতা দেয় নাই, বৈধতা দেওয়ার একমাত্র মালিক হচ্ছিল সংসদ। ওটা কি অবৈধ হয়ে আছে? এখনো অবৈধ। ওটাকে কি করা হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার যে এই যে আমি আপনাকে বলতে দেন, এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক মামলার আপিল শুনানিকালে আপিলের রায়ে একটা প্যারাগ্রাফ ঢুকানো হয়েছে। সেখানে একটা প্যারাগ্রাফ ঢুকিয়ে এই সরকারের যে কার্যকালকে বলা হয়েছে যে এই সরকারের এই যে পিরিয়ডে যত কার্যকলাপ হয়েছে এগুলো বৈধ। তো এইটা তো আমি সেটাই এটা কে দিছে বৈধ কার্যকলাপ? বৈধ ঘোষণা না, বৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তো সেই ক্ষমতা নাই, এটা তো পার্লামেন্ট বৈধ করবে। পার্লামেন্ট করবে, পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করে করবে, কিন্তু ভবিষ্যতে যেন পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করে এটা করতে যেন না পারে, ওই পথও কিন্তু আপনি তো সংবিধান বুঝবেন না, উনি বুঝবে, ওই পথও কিন্তু রুদ্ধ করে দেওয়া হয়েছে। আর্টিকেল 150 ওইটাকে বলে টেম্পোরারি অ্যান্ড ট্রানজিশনাল প্রভিশন।
তো এনারা কি করেছে, আমাদের যে 5th অ্যামেন্ডমেন্ট 7th অ্যামেন্ডমেন্ট এগুলো সব কিছু হচ্ছে, তারপরে 11th অ্যামেন্ডমেন্টে যে শাহাবুদ্দিনের যে শাসন, এগুলো সব কিছু বৈধতা দেওয়া হয়েছিল হচ্ছে হলো এই যে 4th শিডিউলে অন্তর্ভুক্ত করে, ওইটাকে এখন ওরা লিমিটেড করে দিয়েছে। এই যে বুঝলেন, এবার আগামী যে বর্তমান যে আমাদের যে এই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন যে সরকার আছে, এই সরকারের কার্যকলাপ যদি বৈধ করতে হয় তাকে কিন্তু পলিটিক্যাল ডায়ালগে যেতে হবে। পলিটিক্যাল ডায়ালগ ছাড়া, রাজনৈতিক দলের সাথে ডায়ালগ ছাড়া ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এবং 111 গভর্নমেন্ট অবৈধ, 111 গভর্নমেন্টের পরে আপনার 2014, 2018, 2024 এই 4টা গভর্নমেন্টে অবৈধ, এবং আমি প্রমাণ করে দেব। অধ্যাপক কার্জন, আপনার কোনো মন্তব্য থাকলে বা কোনো ধরনের পরামর্শ এই মঞ্চ থেকে? না, কথা তো বলেছি। আমার যেটা কথা হচ্ছে যে বাংলাদেশের যে আপনার বিশ্ববিদ্যালয়গুলো হবে শিক্ষা এবং গবেষণার জন্য, বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের এই যতগুলো প্রতিষ্ঠান, এগুলো হবে প্রো পিপল। এখন প্রো পিপল করার জন্য যা যা কিছু দরকার সেইটা আপনি শিক্ষাক্ষেত্রে আপনি উচ্চ ক্ষমতা সম্পন্ন শিক্ষা কমিশন করেন, বিচার বিভাগের ক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচার কমিশন করেন, আপনি পুলিশের জন্য উচ্চ, কারণ পুলিশের কি অবস্থা দেখেন, আজকে পুলিশকে পাহারা দিয়ে কাজ করাতে হচ্ছে সেনাবাহিনীকে, হ্যাঁ, এবং অনেক পুলিশ সদস্য কিন্তু এখনও যোগদানও করেন নাই। এখন আপনি বেসিক যে ইনস্টিটিউশনগুলো সেটা অন্তত দাঁড় করান, কারণ এই আমাদের যে পাহাড় প্রমাণ যে প্রত্যাশা, সেটা ওই আপনি 1 বছর 2 বছর 3 বছর 5 বছর আবার বেশি সময় নিলে নানা রকম সমস্যা তৈরি হবে। এবং যারা অনেক সমর্থন নিয়ে রাজনৈতিক দল করেন তাদেরও কথা আছে, সেটা ইকতেদার ভাই যথেষ্টই বলেছেন যে আপনাকে ডায়ালগে যেতে হবে, শুধুমাত্র পলিটিক্যাল পার্টি না, এখানে বুদ্ধিজীবী যারা আছে, যারা সামাজিক শক্তি আছে, যারা সাংস্কৃতিক শক্তি আছে, সবার সাথে ডায়ালগ করে কিন্তু একটা ইনক্লুসিভ জায়গায় যেতে হবে। কারণ আজকে যে মধুচন্দ্রিমা চলছে এটা কিন্তু থাকবে না, এটা কিন্তু কয়েকদিনের ভিতরে থাকবে না। সুতরাং আপনাকে খুব স্পেসিফিক হতে হবে, খুব আপনার মানে ইনস্টিটিউশনাল ফর্মে সিস্টেমেটিক ওয়েতে জনগণের আস্থা নিয়ে সামনে যেতে হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক ফয়জুর রহমান কার্জন, ধন্যবাদ জনাব ইকতেদার আহমেদ। দর্শক, শেষ করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্য দিয়েই। তিনি শপথ নেওয়ার আগেই বলেছিলেন যে সামান্য কোনো ভুলের কারণে যেন আমাদের অর্জন নষ্ট না হয়ে যায়। ঠিক সেই কথাটি আমরা মনে করিয়ে দিতে চাই। অবশ্যই সাধারণ মানুষের প্রত্যাশা অনেক অনেক বেশি এই যে ইন্টারিম গভর্নমেন্ট, সেটির প্রতি। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে যেন সব কাজগুলো হয়, আমরা সেটি আশা করছি, বিশেষ করে বিচার বিভাগের সংস্কারের কাজটি। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।